ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও। পর্ব 18 সুরভি আক্তার। ছেলের ডাক কানে পৌঁছানো মাত্রই ধরফড়িয়ে নিচে নামলেন রুবিনা কবির। রৌদ্র তখন চেয়ার টেনে বসেছে, খাবে এখন। রুবিনা কবির নেমেই ছেলের কাছে ছুটে আসলেন। বাড়ির ভেতরে তেমন কেউ নেই, বাইরেই সবাই। কান্না চেপে ধরে আসা গলায় কোনো রকমে বুলি ফুটালেন রুবিনা কবির। রৌদ্র, বাবা এসেছিস তুই? কখন এসেছিস? এতক্ষণ ডাকিসনি কেন আমায়? কোথায় ছিলে তুই কাল থেকে? সব প্রশ্নের বিপরীতে রৌদ্রের ঠান্ডা স্বর। খেতে দাও মম, দেরি হয়ে যাচ্ছে আমার। খদ ধক করে উঠল মাতৃহৃদয়। চোখ ঝাপসা হয়ে আসলো পুনরায়। দেরি হয়ে যাচ্ছে মানে? কিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তোর? 9টায় ফ্লাইট আছে আমার, অলরেডি 7টা বেজে গেছে। আই এম লেট মম, খেতে দাও, নয়তো এভাবেই বেরোতে হবে। রুবিনা কবির আর পারলেন না নিজেকে সামলে রাখতে। ওষ্ঠ ভেঙে কেঁদে উঠলেন এবার। ছেলের বাহু আঁকড়ে ধরে মৃদু আর্তনাদ করে ফুপিয়ে উঠলেন তিনি। চেপে রাখা সব কথা ঝেড়ে বললেন, চলে যাবে তুই আমায় ছেড়ে? সত্যি চলে যাবি এবার? মায়া হচ্ছে না আমার জন্য একটুও? এভাবে আমায় ফেলে রেখে চলে যাবি? আমি আর কষ্ট সইতে পারবো না রোজো, এমনটা করিস না আর। অবাধ্য হোস না এবার, কখনো আমার কথা শুনিস না। এবার অন্তত শোন, ছেড়ে দে আমায়। এসব যে ছেড়ে দে, এসব জেদ পাগলামো আর কত জ্বালাবি তোরা আমায়? নিজেদের জেদ ধরে বসে থাকিস আর মাঝখান থেকে আমি জ্বলে পড়ে মরি। কি আছে তোর ওই দেশে? কেন যাবি তুই ওইখানে? মেঘা অনড় হয়ে বসে আছে, দৃষ্টি সরিয়ে মেঝেতে নিবদ্ধ করেছে। রোজ আর চোখে তাকে দেখে বলল, এদেশেও আমার কিছু নেই মম। আমরা আমরা কেউ নই তোর জীবনে। কি করবি ওই দেশে গিয়ে? কি করিস তুই ওখানে? দিন কাটে কি করে তোরা আমাদের ছাড়া? জব করি। এমনি এমনি এতগুলো বছর ওই দেশে পড়ে আছি ভেবেছ? কথা বাড়িও না মম। ইউ কান্নার আওয়াজ আমার পছন্দ নয়। কাঁদবে না এভাবে। খেতে দিলে দাও, না দিলে আমি চললাম। সময় নেই আমার হাতে। রুবিনা কবির একইভাবে ঠুকরে কেঁদে এক কথা বারংবার বলে চলেছেন। তিনি কিছুতেই ছেলেকে যেতে দিবেন না। জাপটে ধরে রেখেছেন ছেলেকে। তার কান্নার আওয়াজ বাইরে থেকে ভেতরে জড়ো হয়েছে অনেকে। শুভ্র, আহিয়ান সহ বাড়ির 2 কচরা ছুটে এসেছেন। ভেতরে বাইরে অধিকাংশ লোকজনই জড়ো হওয়া মাত্রই রৌদ্র রুবিনা কবিরকে ঠেলে সরালেন নিচ থেকে। ধীর রে বলল মায়ের চোখ জোড়া আলগোছে মুছিয়ে দিয়ে, কেঁদো না মম, মানুষের অভ্যাস। 5 বছর যখন আমাকে ছাড়া কাটাতে পেরেছো, তখন আজ আমি চলে গেলে বাকি জীবনেও ঠিক কাটাতে পারবে। কেঁদে কেঁদে মায়া বাড়িও না অযথা। তোমার আরেকটা ছেলে আছে তো, বাধ্য ভদ্র শিক্ষিত ছেলে। আমার মতো অভদ্র ছেলে না থাকলেও চলবে তোমার। দিব্যি চলবে এ বাড়িতে সবার জীবন, ঠিক যেভাবে গত 5 বছর চলেছে সেভাবেই। কথা শেষ করে মাকে ছাড়ল। এতগুলো মানুষের মাঝে মুখে আঁচল চেপে ফুপিয়ে উঠলেন রুবিনা কবির। সিরাত দ্রুত কদমে এগিয়ে আসে। রৌদ্র পিছু ফিরে সিঁড়িতে উঠতে গেলে সিরাত ওকে টেনে ধরে ওর হাত। অবিশ্বাসের শুধুই চাপা সরে, রৌদ্র, কি হচ্ছে এসব? আর ইউ সিরিয়াস? দেখ আম্মু কাঁদছে, প্লিজ এসব নিয়ে বাড়াবাড়ি করবি না এখন। শুভ্রের কথাটা একবার ভাব। আজ ওর গেট টুগেদার, বাড়িতে কত শত গেস্ট এসেছেন, আর তুই এখন এভাবে কি শুরু করেছিস? শেষ করছি আপু, আমি চলে গেলেই সব শেষ হয়ে যাবে। তোমার জন্য এসেছিলাম। আমার ছুটি শেষ, 2 সপ্তাহের ছুটি ছিল, এবার ফেরার পালা। এভরিওয়ান হোয়াট আর ইউ ডুইং হিয়ার? কাম অন গাইস, প্লিজ গো আউটসাইড. The event is happening outside, not here. Please leave. অতিথিরা থেকে থেকে বেরিয়ে গেলেন কথা শুনে। একে একে বেরিয়ে গেলেন কথা শুনে। রৌদ্র মুচকি হাসলো একটু আধটু। মায়ের দিকে ফিরে বলল, মম, খেতে দিবে না আর? আই অ্যাম অলরেডি লেট, রেডি হয়ে আসছি। এটুকুন বলে উপরে উঠে গেল গটগটিয়ে। শুভ্র পেছন পেছন উঠল। আদ্র এতক্ষণ ছিল না বাড়িতে, ফিরেই
বাড়িতে ঢোকা মাত্রই পুরো বাড়ির সবাই সহ টুকটাকি আত্মীয় স্বজনদের একসাথে দেখে ভ্রু গুটিয়ে নিল সে। রুবিনা কবিরকে নিঃশব্দে ফোপাতে দেখে আদ্র তড়িতে এগোয়। বিচলিত হয়ে শুধায়, আম্মু কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? সবাই এখানে একসাথে জড়ো হয়েছে কেন? কি হয়েছে বলবে তো? তোর ভাইয়াকে থামা আদ্র, ওকে যেতে দিস না দয়া করে, ও চলে যাচ্ছে। তোর বাবাকে বল ওকে আটকাতে। বলতে বলতেই তৌসিফ কবিরের দিকে এলোমেলো পায়ে এগোলেন রুবিনা কবির। ভাইজান, আপনি তো কিছু করেন। রোজও কারোর কথা না শুনলেও আপনার কথা ঠিক শুনবে। ও মান্য করে আপনাকে। আপনার উপর অবাধ্য হতে পারবে না ও। ওকে বাধা দিন দয়া করে। আমার ছেলেটাকে আটকান কেউ। আপনারা এত নিষ্ঠুর কেন? ও তো এ বাড়িরই ছেলে। তাহলে ওর প্রতি এত অনীহা কেন প্রকাশ করেন আপনারা? এত কেন পাষাণ ওর প্রতি সবাই? চাপা আর্তনাতে ঢুকরে উঠলেন রুবিনা কবির। তোফায়েল কবির সম্পূর্ণ নির্বিকার। মতিগতিতে বিন্দু পরিমাণ পরিবর্তনের লেশমাত্র নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে নিরেট পায়ে কেবলই স্থান ত্যাগ করলেন তিনি। রুবিনা তৌসিফ কবির শান্ত থাকতে পারলেন না। উঠে গেলেন রৌদ্রের রুমে। মেঘা সেই একইভাবে বসে ফোন নিয়েছে হাতে। আজগুবি ফোন ঘাটছে, ব্যস্ত আর নির্বিকার প্রমাণ করছে নিজেকে। আজও এক পলক তাকালো ওর দিকে। মেঘার পাশে স্বল্প চেনা আরেকটা মুখ নজরে পড়ল। আদ্র বেশি খাটলো না। শিশির কিছুটা বুঝতে পারছে না এসবের। এদের পারিবারিক বিষয় বোঝার চেষ্টাও করলো না। এখানে থাকাটা ঠিক হবে না আর। ইনিয়ে বিনিয়ে কথা তুলল ক্ষীণস্বরে। মেঘা, উনি কে? রোজুকে ইঙ্গিত করে প্রশ্ন। মেঘা হাতের গতি বাড়ালো। এলোমেলো ফোন স্কল করতে করতে জবাব দিল শক্ত কণ্ঠে, চিনি না আমি। সারা আর সাফা তাকায় চকিতে। উত্তর করে সাফা, উনি আমার ভাইয়া, মানে আদ্র ভাইয়ার যমজ ভাইয়া। এই জন্যই আদ্র স্যারের সাথে চেহারায় মিল আছে, বুঝতে পেরেছি একটু। আচ্ছা তোরা থাক, আমি বরং এখন আসি। তোদের বোধহয় স্পেস প্রয়োজন। আমারও দেরি হয়ে যাচ্ছে, বাড়ি পৌঁছাতে লেট হয়ে যাবে নয়তো। আসি এখন? সে কি একা যাবি? যেতে পারবো। বেশি রাত হয়নি এখনো। উঠে দাঁড়ালো শিশির। আদ্র ঠায় দাঁড়িয়ে কি করবে বুঝতে পারছে না। রৌদ্র একটা অচেনা মানুষের কথাকে গুরুত্ব দিলেও কখনো আদ্রের কথায় গুরুত্ব দেবে না, শুনবেও না হয়তো। ওর ভালো করেই জানা। চেনা আছে রৌদ্রকে। এভাবে আর মন মানে না। শান্তিময় পরিস্থিতিতে নেই বাড়িতে। ভেবেছিল রৌদ্র ফিরবে না, এখনও তাই মনে হচ্ছে। রৌদ্রকে চেনে সে। এ সময় বাড়ি এভাবে ফেরার পাত্র নয় রুডবিক কবির রৌদ্র। তাহলে হচ্ছেটা কি এসব? আজর চোয়াল নিরেট করলো। এর মধ্যেই ধূপধাপ আওয়াজে আসছে সিঁড়ির দিক থেকে। তৈরি হয়ে লাকেজ গুছিয়ে নিচে নামছে রৌদ্র। পেছন পেছন শুভ্র আর তোফায়েল কবির। হাজার বোঝানোর পরও বেপরোয়া ছেলেকে মনকে ফেরানো যায়নি। কানে তোলেনি সে কোনো কথাই। রৌদ্র নিচে নেমে সিঁড়ির নিচে লাকেজ রাখলো। রুবিনা কবির তা দেখে সমস্ত শক্তি খুইয়ে বসলেন। ধপ করে বসে পড়লেন চেয়ারে। সিরা তার বাহু আঁকড়ে ধরল। রৌদ্র হাসলো এক ফালি। সবাইকে উদ্দেশ্য করে একটু কোমল কণ্ঠে বলল, গুড বাই এভরিওয়ান। মেঘা এক ঝটকায় উঠে দাঁড়ায়। এখানটায় টেকা যাচ্ছে না আর। কোনো দিকে তাকালো না ও। হাতের মোছায় ফোন চেপে ধরে মাথা নত করে দ্রুত পদে এগোলো সিঁড়ির দিকে। উদ্দেশ্য এখান থেকে মুক্তি পাওয়া। দম বন্ধ লাগছে এত সবার মাঝে উপস্থিতিতে। সিঁড়ির সামনে পাশাপাশি রৌদ্রকে পাশ কাটাতে গেল সে। একেবারেও বাঁকা দৃষ্টিতে চাইল না। পাশ কাটিয়ে মোটে 2 কদম বাড়াতেই টান পড়ল ওনার এক কোণ। দ্রুত হকচকিয়ে পিছু ফিরল মেয়েটা। কেমন যেন বুক কাঁপল রৌদ্রের সাথে চোখাচোখি হতেই। দৃষ্টি নিচে করে পরক্ষণে তাকালো ওড়নার দিকে। অপ্রত্যাশিতভাবে আচমকায় মেঘার ওড়নার এক কোণা আটকে আছে রৌদ্রের রোলেক্স ঘড়ির সাথে। মেয়েটা হুট করে বাধা পড়ল অবাধ্য লোকটার সাথে। ঝুঁকিল। পরিবর্তে ফিচে খাসল রৌদ্র। মেঘা তড়িঘড়ি করে ওড়নায় টান মারে। ওড়নার সাথে ঘড়ি আটকানোর দরুন হাতে ঝাড়া পেতেই দাঁত পিষে ধমকালো রৌদ্র, এই ইডিয়েট, থাপ্পড় খাবি বলে রাখলাম। যাওয়ার আগে হাত খুলে নিবি আমার। নিজেই ছাড়িয়ে দিল ওড়নার কোণা। মেঘা মুহূর্তে অপেক্ষা করলো না, দম খিচে দ্রুত ছুটল ওপরের দিকে। রৌদ্রও তাকালো না আর। সে বেপরোয়া ছেলেকে রুখতে পারল না কেউ। সমস্ত বাধা, পিছুটান, কান্নার রোল, মায়ের বাঁধন সব চিরে যে ছেলেটা বেরোলো বাড়ি থেকে, রুবিনা কবির ভেজা চোখে কেবলে চেয়ে দেখলেন ছেলেকে।
বাড়ি থেকে বেরোনোর আগ অব্দি ওকে রুখতে কত কসরতি না করলো সবাই, কিন্তু সেই ছেলে পরোয়া করলো না কোনো কিছুর। বেরিয়ে আসলো সে। বাইরে অতিথিদের ভিড় ঠেলে প্রধান গেটে বেরোলো। গেটের বাইরে চকচক করছে একখানা গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে সৌভিক বসে ড্রাইভিং করছিটে। রৌদ্র উঠে বসলো পাশে, আর ফিরল না বাড়ির পানে। চেয়ে দেখলো না ওর পিছু পিছু সবাই বেরিয়ে এসেছে। গাড়ি স্টার্ট হলো। নিমিষেই স্বাভাবিক স্পিডে কবির মেনশন গন্ডি গড়িয়েলো সেই গাড়িটা। রাতের আধারে ধুলো উড়িয়ে চলে গেল অদূরে। আড়াল হলো কত শত চোরা দৃষ্টির। ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘা আধারে মিলিয়ে যাওয়া গাড়িটার দিকে থেকে চোখ ঘুরিয়ে খামচে ধরল রেলিংয়ের রোলার। চোখ বুজে নিল অতৃপ্ততায়। দম আটকে দীর্ঘক্ষণ পর ধীরে হাঁপ ছাড়ল। স্থির চিত্ততে অস্থিরতা দৃশ্যমান। স্বল্প বিধ্বস্ত শরীর নেতিয়ে আসছে দুর্বলতায়। কোনো রকমে শরীরটা টেনে ধপ করে বারান্দার ইজি চেয়ারটায় বসে পড়ল মেঘা। শরীরটা এলিয়ে দিল পেছনের দিকে। ঝোঁক গিলতে গলায় বাজছে হাতের মুঠোয় ফোনের সাথে ইয়ারফোন। মেঘা দ্রুত কানে ইয়ারফোন গুজে নিল। কম্পিত হচ্ছে হাতের সাথে পুরো শরীর। ঠকঠক করে কেঁপে কেঁপে কোনো রকমে মনকে সংযত করতে একটা গান চালালো আন্দাজে। হাঁসফাঁস করে চালিয়ে ফোনটা কোলে রেখে মাথা এলিয়ে চোখ বুঝলো আবার। মৃদু সাউন্ডে হিন্দি গান বাজছে। মেরি দুয়া হ্যাঁ সাজদা তেরা कर दी सदा। মেঘা উপহাস করে হাসে নিজের। চোখ খুলে না এক মুহূর্ত। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা দুফোঁটা উষ্ণ তরল। ঠোঁট ভেঙে আসছে যন্ত্রণায়। অষ্টপুর দাঁত বসিয়ে হাত মুঠো করে নিজেকে লুকিয়ে ফেলে মেয়েটা। লুকিয়ে ফেলে ক্ষোভের আড়ালে লুকায়িত অপ্রকাশিত সব কিছু। গাড়ি চলছে পুরো গতিতে। উদ্দেশ্য এয়ারপোর্ট। রৌদ্র সিটে গা এলিয়ে চোখ বুজে রেখে সেই থেকেই। সৌভিক কথা বলার চেষ্টা করলেও সাড়া পায়নি ওর থেকে, তাই চুপ করেছে সে নিজেও। কিছু দূর যাওয়ার পর রৌদ্র কড়া শঙ্কায় হুঙ্কার ভেসে আসলো, স্টপ দ্য কার। সৌভিক বুঝলো না। এতক্ষণে রৌদ্রের জবানের বাণী শুনে সন্দিহান হয়ে প্রশ্ন করলো, হ্যাঁ গাড়ি থামা। কেন? এই মাঝ রাস্তায় কী করবি? এয়ারপোর্ট এখনও দূর আছে। থামাতে বলেছি থামা। আই সেইড স্টপ। দ্রুত একপাশে ব্রেক কষল সৌভিক। গাড়ি দাঁড় করিয়ে সৌভিকের রৌদ্রের দিকে ফিরল। চোখ খুলল রৌদ্র। সোজা হয়ে বসে বলল, গাড়ি থেকে নাম। কি বলছিস? নামবো কেন? নামতে বলেছি তাই নাম। কেন? কিন্তু কেন? দেখ ব্রো, আই এম কনফিউজড। কী করছিস তুই এসব? আবার ফিরছিস কোনো কেন সেটাই তো বুঝতে পারছি না আমি। তোকে অত বুঝতে হবে না। নামতে বলেছি নাম। আর যদি মরার ইচ্ছে থাকে তাহলে বসে থাক। হোয়াট? রুডি, হোয়াট আর ইউ সেইং? শাট আপ। তোকে যা বলছি তাই কর। নাম গাড়ি থেকে। তপ্ত ধমকে চমকালো সৌভিক। রোজের রক্তবর্ণ চোখ কথা না বাড়িয়ে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে পড়ল সে। রোজও ফ্রন্ট সিট থেকে ড্রাইভিং সিটে ট্রান্সফার করলো নিজেকে। সৌভিক গাড়ির পাশে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে হাত রেখে সমান পানে তাকায় রৌদ্র। অদূরে একটা ইলেকট্রনিক শক্তপোক্ত পোল দেখা যাচ্ছে রাস্তার ধারে। এ রাস্তায় যানজট ও কম, তাই এ পথ বেছে নেওয়া। পোলচার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দম টানলো বুক ভরে। চোখ বুজে রেখে সেকেন্ড তিনেক বাদে চোখ খুলল। মুখ গোল করে শ্বাস ফেলে স্টিয়ারিং ঘোরালো। গাড়ি দাঁড় করিয়ে ব্রেক চেপে একে একে তরতর করে পুরো স্পিড বাড়িয়ে দিল গাড়ির। সৌভিক জানালা গুলিয়ে রুদ্রের কাণ্ড দেখে ভরকায়। রুডি, কি করছিস? ওর কথা শেষ হতে না হতে ব্রেক ছাড়ল রোদ্র। ফুল স্পিডে দ্রুত এলোমেলো হয়ে ছুটল 4 চাকার গাড়িটা। বেগতিক হয়ে সোজা ছুটল পুরো গতিতে। সৌভিক চোখ গোল করে তাকায়। মিনিট দুয়েকের মাথায় ওর চোখ সম্মুখে ঘটে যায় বিভৎস এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দ্রুত বেগে এলোপাথারি ছুটে গিয়ে ধাম করে গাড়িটা ধাক্কা খায় সামনের ইলেকট্রিক পোলটায়। বিকট এক শব্দে থমকে যায় আশপাশ। ফাঁকা রাস্তা, যানজটহীন রাস্তায় গুটি কয়েক মানুষ চমকে তাকায় গাড়িটার দিকে। ততক্ষণে গাড়িটার ইঞ্জিন থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করেছে। সৌভিক বাকরুদ্ধ, চোখে অবিশ্বাস, মাথা চক্কর দিয়ে উঠল ওর।
তিরতির করে কম্পিত হলো চিত্ত। বৃহত্ত অবিশ্বাস নয়নে চেয়ে থেকে সেকেন্ড দুয়েক বাদ অস্পষ্টে উচ্চারণ করলো, রুডি। রোজু যাওয়ার পরপর থেমেছে, থমথমে হয়ে গেছে পুরো কবির ম্যানশন। রুবিনা কবির নিস্তেজ হয়ে চুপটি মেরে ঘরে উঠেছেন ঠিক তখনই বাড়ি এবং বাইরের পরিবেশ গুমট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্তব্ধকার রেশ আধার নেমেছে একজনের বেপরোয়াপনার জন্য। শিশির আটকে পড়েছে, বেরোতে পারিনি এখনো। কেমন জড়িয়ে যাচ্ছে সবটা। 8টা বাজতে চললো, এখন আর তার বেরোলোই না। দেরি হয়ে যাবে নয়তো। বাড়ি থেকে এর মধ্যে ফোন এসেছে কয়েকবার। সাফা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে একপাশে। বলল শিশির, সাফা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বরং এখন যাই। ভার্সিটি আসবি তো 2 দিন পর, তখন দেখা হবে আমাদের। মেঘা বোধহয় রুমে, ওকে বলে দিস আমার যাওয়ার কথা। সাফা কিছু বলল না, খাড় কাত করে সম্মতি দিল শুধু। আদ্র ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে গটগটিয়ে কোথাও। সাফা চোখ তুলে তাকিয়ে কিছু একটা ভাবল। শিশিরের হাত টেনে দ্রুত পিছু নিল আদ্রের। বাইরে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসেছে আদ্র। মুখভঙ্গিমা বিভৎস নিরেট, রেগে আছে সাংঘাতিক। গাড়ি স্টার্ট করার আগেই সাফা ডাকল, ভাইয়া। জানালার ভেদ করে গম্ভীর দৃষ্টিতে তাকাতেই বলল আবার, বাইরে যাচ্ছ? শিশিরকে নিয়ে যাবে একটু প্লিজ? রাত হয়ে গেছে অনেক, ওকে ফিরতে হবে। একা ছাড়ি কি করে? তুমি ওকে একটু পৌঁছে দেবে? যাচ্ছই তো বাইরে। শিশির তৎক্ষণাৎ বাধা দিল, আরে না, প্রয়োজন হবে না, আমি যেতে পারবো, পৌঁছে দিতে হবে না আমায়। তুই চুপ কর ভাইয়া, পৌঁছে দাও তো ওকে। একা একটা মেয়েকে এভাবে কিভাবে ছাড়ি বলো তো? ও আমার আর মেঘার দায়িত্বে এসেছে, আমাদের রেসপন্সিবিলিটি আছে একটা। আজও গাড়ি স্টার্ট করে সামনে তাকিয়ে গুরুগম্ভীর স্বরে উচ্চারণ করলো ছোট বাক্য, উঠতে বল। সাফা চিকচিক করে ওঠে, ফ্রন্ট সিটের দরজা খুলে শিশিরকে ঠেলে বসিয়ে দেয়। আদ্র আদেশের সুরে বলে না তাকিয়েই, তুই মেঘের কাছে যা। শিশিরকে শেষবার দেখে বাড়ির ভেতরে ঢুকলো সাফা। আদ্র এখনও অবধি একবারও তাকায়নি মেয়েটার দিকে। স্টিয়ারিং ঘুরিয়ে গলা তুঙ্গে তুলে আদেশ করলো, সিট বেল্ট বেঁধে নাও। মেয়েটা বুঝলো না, অবুঝ চোখে তাকালো, শুধালো না বুঝে, সরি স্যার। সিট বেল্ট বাঁধো। শান্ত স্বর। ততক্ষণে গাড়ি থেকে বেরিয়ে এসেছে গেট পেরিয়ে। টেনে টুনে সিট বেল্টটা কোনো রকমে আটকেছে শিশির। এত দামি গাড়িতে জীবনে প্রথমবার ওঠা তার উপর ভার্সিটির লেকচারের সাথে। একেই ওনাকে ভয় পায় গুরুগম্ভীর হিসেবেই খ্যাত উনি। সাফা আর মেঘার বদৌলতে শিশির অনেকেই এনাকে আরও বেশি জানে টুকটাক। ওরা সবসময় বলে আদ্রিয়ান কবির আজও কলেজেই সেই গুরুগম্ভীর, বাকিটার সময় সম্পূর্ণ ভিন্ন। মেয়েটা গুটিয়ে বসে আছে, কেমন জড়তা লাগছে। পিটপিট করে আর চোখে তাকাচ্ছে মুহূর্তের পর মুহূর্ত। মিনিট কয়েকের মাথায় টুংটাং করে আদ্রের ফোনটা বেজে উঠল। 8টা বেজে 7 মিনিট চলে। শুভ্র ফোন করেছে। কানে ব্লুটুথ গুজে ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই ফোন রিসিভ করলো আজও। হ্যাঁ ভাইয়া বলো। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলতেই তড়িতে চোখ মুছে মুখে পরিবর্তন আসে আদ্রের। খানিকটা শৃঙ্গে তুলল চোখসহ কপাল। ভরকানো অভিব্যক্তি প্রকাশ পেল নিরেট মুখায়বে। সহসা ব্রেক পড়ল গাড়িতে। সশব্দে হাঁসফাঁস করে উচ্চারণ করলো, হোয়াট? ওপাশ থেকে আরও কিছু বলল। দুলে উঠল আদ্রের সম্পূর্ণ শরীর, কাঁপল দৃষ্টিযুগল। কণ্ঠ মনি ওঠানামা করলো ঢোক গেলার সাথে সাথে। খুবলে চেপে ধরল স্টিয়ারিং। কেঁপে কেঁপে উচ্চারণ করলো বাধা ধরা গলায়, আমি এক্ষুনি আসছি ভাইয়া। ইঞ্জিন চালু হলো পুনরায়। আদ্রের ভরকানো অস্থিরতা দেখে পুরোপুরি দৃষ্টিতে তাকালো মেয়েটা। কপালের পাশে শিরা ফুলে উঠেছে আদ্রের। ঘাম গড়িয়ে পড়লেও চিবিকের ধার ঘেঁষে গাড়ির স্পিড বাড়ালো সে। শিশির গোল গোল চোখ করে তাকায়, নড়েচড়ে বসে ধীরে ধীরে বলে, স্যার আর ইউ ওকে? উত্তর নেই। ধরফর হৃদয় লোকটার অবস্থা টালমাটাল উচাটন, অবিন্যস্ত হয়ে বারংবার ঢোক গিলছে। ব্যস্ত রাস্তার বাদবাকি গাড়িগুলোকে অতিক্রম করে উদ্গ্রীব হয়ে ছুটে চলেছে একটি গাড়ি। গন্তব্য পাল্টে নির্দিষ্ট পথে ছুটছে, অতি নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত। শিশির ভরকায় আকস্মিক এমন আচরণে। গাড়ির গতি
ক্রমশ বাড়তে দেখে মুখ শুকিয়ে আসে মেয়েটার। রাস্তায় যানজট প্রচুর। স্যার, কি করছেন? স্পিড কমান, অনেক জ্যাম রাস্তায়। এভাবে ড্রাইভিং করছেন কেন স্যার? রাস্তার সব গাড়িগুলোকে এলোমেলো হয়ে অতিক্রম করে গন্তব্যে পৌঁছালো উদ্গ্রীব সে। এভাবে গাড়ি চালানো যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। শিশির ফের বলে থেমে থেমে, স্যার স্যার প্লিজ গাড়ি আস্তে ড্রাইভ করুন। এভাবে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। ট্রাফিক রুলস বহির্ভূত এত স্পিডে গাড়ি চালানো, প্লিজ কন্ট্রোল। ও শাট আপ, ঘ্যান ঘ্যান করবে না কানের কাছে, চুপচাপ বসে থাকো। তপ্ত ধমকানিতে চমকে ওঠে মেয়েটা, সিটিয়ে যায় জানালার সাথে। আদ্র এলোমেলো শ্বাস ফেলছে, হাঁসফাঁস বেগতিক অবস্থা। মেঘা ঘর হতে বেরোয়নি, খানিকক্ষণ স্থবির থেকে হয়ে বসে থাকে, ফ্রেশ হয়ে নিয়েছে। ওয়াশরুম থেকে বেরোনোর মাত্রই মুখোমুখি হলো টুকটুকির। হন্তদন্ত হয়ে হুমড়ি খেয়ে ঘরে ঢুকলো মেয়েটা। মেঘা দেখেও দেখল না, দৃষ্টি সরালো, টাওয়াল দিয়ে ভেজা মুখ মুছতে মুছতে গতিহীন দাঁড়ালো মিররের সামনে। চোখ খুলতেই আয়নাতে দ্বিতীয়বার সাফাকে দেখতে পেল। দরজার সামনে ঠিক এক জায়গাতেই চিপকে দাঁড়িয়ে আছে মেয়েটা। অদ্ভুত এক দৃষ্টি তাকিয়ে আছে মেঘার পানে। মেঘা কপাল কুঁচকালো। ময়শ্চারাইজার হাতে তুলে যেভাবে তাকিয়ে প্রশ্ন করলো হালকা স্বরে, এভাবে কি দেখছিস? অশ্রুঝোড়া ভেজায় সাফা দুর্বল পায়ে এগোয় ছোট ছোট কদমে। বাধ্যা গলায় থেমে থেমে বলে, মেঘা কি হয়েছে? মেঘা ভাইয়া, ভাইয়া কি হয়েছে ভাইয়ার? ভাইয়া নয়, আদ্র ভাইয়া নয়, রৌদ্র ভাইয়া। মেয়েটার মধ্যে আদৌ কম্পিত স্বরে রোজের নাম শোনা মাত্র প্রতিক্রিয়া বদলালো তাৎক্ষণিক। শক্ত মুখ করে নিল, দৃষ্টি নামিয়ে উপেক্ষা করে পাল্টা কিছু শুধানো না। আর কিয় কাল বাদ সাফা চুপ থাকতে পারে না, বলে উঠে ধরা গলায়, এয়ারপোর্টে যাওয়ার পথে রৌদ্র ভাইয়ার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে মেঘা। ভাইয়া এখন হসপিটালে। চলবে, আসবো ফিরে আবারও। পর্ব 19, সুরভি আক্তার। ঝনঝনিয়ে কিছু একটা শব্দ মেঝেতে পড়ার মতো। সাফা দ্রুত মেঝেদের দিকে তাকালো। মেঘার হাত ফসকে ময়শ্চারাইজারটা পড়ে গেছে। কাচের ছোট জারটা ভেঙে 3 টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে। মেঘার পরবর্তী অভিব্যক্তি বোঝার জন্য ঝট করে পুনরায় ওর দিকে তাকালো সাফা। 2 কদম বাড়িয়ে বাহু টেনে ওকে নিজের দিকে ফেরালো। মেঘা কি হলো? মেঘা মুখ বিকৃত করে, চোখ নামিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় ঝাড়া মেরে। ভাঙা কণ্ঠ চড়াও করে বলে আটকে আটকে, কিছু না, ছাড় আমায়। শুনেছিস আমি কি বললাম? শুনেছি। আর কিছু বলবি? বলার থাকলে বল, আর না বলার থাকলে চুপ করে থাক, নয়তো এখান থেকে যা। ডিস্টার্ব করিস না আমায়, আমার ভালো লাগছে না এসব। আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ? মেঘা, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইয়া এখন হসপিটালাইজড। মেঘা কিছু বলল না, সরে আসলো সামনে থেকে। টাওয়াল দিয়ে মুখ ঢেকে শুকনো মুখ মুছলো, আবার ছটফট করলো। হাঁসফাঁস লাগছে, শ্বাসনালীতে শ্বাস রোধ হয়ে আসছে দলা পাকিয়ে। ওকে শব্দহীন তরপাতে দেখে সাফা শুনিয়ে বলল ধীর স্বরে, বাড়ির সবাই হসপিটালে গেছে, ভাইয়ার কন্ডিশন মেবি ভালো না। প্লিজ টুকটুকি চুপ কর, আমি শুনতে চাই না এসব। ওই লোকটার বিষয়ে কোনো কথা কর্ণপাত করতে চাই না আমি। আই হেট হিম। শুনে রাখ, আমি ঘৃণা করি তাকে, তোর ওই ভাইয়াকে। ওনার কথা বলবি না আমার সামনে, শুনতে চাই না আমি ওই লোকটার নাম। প্লিজ আমাকে একটু একা ছাড়, আমি একা থাকতে চাই এই মুহূর্তে। ওহ, এটা তো আবার তোর ঘর। 5 বছর থাকার পর আগামীতে আর কদিন অতিথি আমি এখানে। সরি, আমি বাইরের লোক হয়ে মাতব্বরি করছি। তুই থাক তোর রুমে, আমি গেস্ট রুমে গেলাম। দম বন্ধ লাগছে আমার এখানে, আমি একটু একা থাকতে চাই, আসবি না আমার কাছে? কথা শেষ করে ছিন্ন ভিন্ন পায়ে ঘর হতে বেরিয়ে গেল। গেস্ট রুমে দখল করে হয়ে আছে মেহমানদারা। কম অতিথি নেই বাড়িতে। মুখ গোল করে শ্বাস টানতে টানতে কোনো ঘর ফাঁকা না পেয়ে ছাদের দিকে ছুটলো মেয়েটা। সিঁড়ির
বেয়ে উপরে উঠতেই ঝাপসা দেখলো সবটা। এলোমেলো পায়ে হুমড়ি খেয়ে পড়লো, পড়তে নিল একবার, তবে নিজেকে সামলে নিল পরক্ষণে। কোনো রকমের টাল সামলায় উঠতে না উঠতেই দ্বিতীয়বার সিঁড়ির বাঁকে টাল হারিয়ে পড়তে সময় লাগলো না। হুমড়ি খেয়ে পড়লো উঁচু নিচু সিঁড়ির বাঁকে। ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ উঠল রুদ্ধ জবানে। তবুও দমল না রমণী। অবাধ্য মনে রোজাটানে হু হু করে উঠল কোমল হৃদয়। ঘোলাটের চোখ দুটো ডান হাতের পিঠে মুছতে মুছতেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পা দুটোকে টেনে তুলল খোলা ছাদে। আঁচড়ের গাড়িটা এলোপাথারি ছুটে গিয়ে সোজা থামলো হসপিটালের সামনে। কোনো রকমে ব্রেক চেপে গাড়ি থামিয়ে তাড়াহুড়ো করে নামলো সে। কোনো দিকে না তাকিয়ে সে ফিরে দিকবিদিক শূন্য হয়ে ছুটল ভেতরের দিকে। শিশির হতভম্ব, বিস্ময়ে পাথর মূর্তি হয়ে গেছে মেয়েটা। আজ ওকে এভাবে ফেলে চলে যাওয়ার সময় একবার ডাকলো ক্ষীণ আওয়াজ তুলে, স্যার। আজরের কানে পৌঁছয়নি সে ডাক। সে ছুটে ভেতরে গেছে, এদিকে ভেতরে রেখে গেছে মেয়েটাকে। হসপিটালের 3 তলায় ভিড় জমেছে কবির পরিবারের সদস্যরা। করিডর জুড়ে নিস্তব্ধতা। এতক্ষণ থেমে থেমে কান্নার আওয়াজে মুখরিত ছিল চারপাশ, এখন নিস্তব্ধ। যিনি কাঁদছিলেন তিনি ইতিমধ্যে 2বার জ্ঞানশূন্য হয়ে পড়েছেন কাঁদতে কাঁদতে। আইসিইউ এর পাশের কেবিনে ঠাঁই জুটেছে সেই কান্নারত ভদ্রমহিলার। আজও হাঁসফাঁস করে উঠল 3 তলায়। লিফটের অপেক্ষায় না করে সিঁড়ি বেয়ে ধরফড়িয়ে উঠতে গিয়ে দম ফুরিয়ে যাওয়ার জোগাড়। গলা শুকিয়ে গেছে আপন ভাইয়ের চিন্তায়। ঘন ঘন শ্বাস পড়ছে যুবকের। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে উপস্থিত সকলে। হাঁটুতে কোনোই ঠেসে দুহাতে মাথা চেপে ধরে বসে আছেন তোফায়েল কবির, পাশেই তৌসিফ কবির। উদ্বিগ্নাকুল হয়ে কেবিনের দরজার সামনে পায়চারি করছে শুভ্র। আজও এক ছুটে যায়, হাঁসফাঁস করে বলে, ভাইয়া ভাইয়া রুডি। কি হয়েছে রুডির? শুভ্র মলিন চোখ মুখে তাকায়। ক্ষীণ আতঙ্ক স্পষ্ট মুখায়বে ধীরে বলে, বলতে পারছি না এখন অবধি, ডক্টর দেখছেন। আদ্র তড়া করে পিছু ফেরে। আশেপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে শফিক। আদ্রকে নিজের দিকে তাকাতে দেখেই মাত্রই ছ্যাত করে উঠল। মাথা নুয়ে কাঁচামাচু হয়ে সিটিয়ে এলো আরও। আদ্র ধারালো দৃষ্টিতে তাকিয়ে ঝাই ঝাই করে উঠল ওর ওপর। এই, কি হয়েছে রুডির? অ্যাক্সিডেন্ট হলো কি করে বল? ড্রাইভ তো তুই করছিলি, তাহলে এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো? গাড়ির ব্রেক ফেল হয়েছিল। আদ্র চোখ শুকনো করে আগাগোড়া দেখে বলে, তোর কিছু হয়নি কেন তাহলে? তুই এভাবে ঠিক আছিস কি করে? রুডির কি হয়েছে? ঠোঁট ভেজায় শৌভিক। শেখানো কথাগুলো গুছিয়ে নিয়ে মুখ খোলে। মাঝপথে আমাকে নামিয়ে রুডি ড্রাইভ করছিল, সিট বেল্ট ছিল আমার, তাই তেমন কিছু হয়নি। এই দেখ, শুধু কপালে আঘাত পেয়েছি একটু, বাট ও নিজেরটা বাঁধেনি। ড্রাইভিং সিটে থাকার দরুন ও সামনের দিকে ছিটকে পড়েছিল, মাথায় বীভৎস আঘাত পেয়েছে, রাইট দেন জ্ঞান হারিয়েছে। আর আর কিছু হয়েছে ওর? ঠিক আছে তো রুডি? সেটা তো ডক্টর বলতে পারবেন, বেরোননি এখনও। সাথে সাথেই হসপিটালে নিয়ে এসেছি ওকে। শুভ্র ভাইয়াকেও ঠিক ততক্ষণ ফোন করে সবটা জানিয়েছি। আজও এক হাতে কোমর ঠেসে অন্য হাতে মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। উত্তেজিত লাগছে এখনও, ভনভন করছে মাথা। এর মধ্যেই ডক্টর বেরোলেন আইসিইউ এর কেবিন থেকে। তোফায়েল কবির নিচু দৃষ্টিতে ডক্টরের উপস্থিতি ঠাউর করা মাত্রই ছটফটিয়ে উঠে দাঁড়ালেন। অগত তেড়ে গিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালেন, ডক্টর ডক্টর আমার ছেলে রোজো, ওর কন্ডিশন কেমন এখন? কি হয়েছে? ঠিক আছে তো? কোনো জটিল কিছু? আরে মিস্টার কবির, কুল ডাউন, হাইপার হবেন না এত। আপনার ছেলে একদম ঠিক আছে, তেমন কিছু হয়নি। ওর মাথায় আর হাতে একটু চোট পেয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আমরা ক্লিন করে স্যাভলন করে দিয়েছি। মাথার চোটটা একটু বেশি গভীর, ব্লাড লস হয়েছে এতে, তবে বেশি টেনশনের কিছু নেই। আমরা দেখা করতে পারি ওর সাথে? অবশ্যই, তবে এক এক করে, বেশি ভিড় জমাবেন না ওর কাছে। চট পেয়েছে তো, হেডেক এক হতে পারে, মেডিসিন সহ ইঞ্জেকশন দিয়েছি, উনি ঘুমিয়ে পড়বেন খানিকের মধ্যে। আপনারা একে একে দেখা করে আসুন। তোফায়েল কবির দ্রুত মাথা নাড়ায়, পিছু ফিরে তৌসিফ কবিরকে ডাকেন, ভাইয়া চলো। দুই ভাই প্রথমে ঢুকলেন কেবিনের ভেতরে। আদ্র মুখ বনে তাকিয়ে। বহুদিন পর ভাইয়ের প্রতি বাপের এতটা প্রকাশিত উদ্বেগ দেখল সে। নজর কাড়ল ভীষণ, নতুবা রোজকে
উপর উপেক্ষা করেন তোফায়েল কবির। ছেলের বেপরোয়াপনা সহ্য করতে না পেরে রাগ ঝাড়েন সর্বদা। নিজের প্রতি ছেলের অবহেলিত আচরণ, উপেক্ষিত উদাসীনতা দেখে তোফায়েল কবিরও ছেলের পথ বেছে নিয়েছেন এক পর্যায়ে। ছেলেকে কিছুতেই দমন করতে না পেরে কঠোর হয়েছেন তিনিও। ছেলের মতো করেই ছেলেকে অনাদর দিয়ে চলেন তিনি। বাপ ছেলে এক, তাদের রাগ জেদ সব অভিন্ন। উভয় নিজেদের দুর্বলতাকে ঢেকে রেখে শক্ত খোলসের আবরণে। শুভ্র আর আদ্র একে অপরের দিকে তাকিয়ে চাওয়াচুই করে মৃদু ঠোঁট ফাঁক করল। ধীরে প্রশ্ন করলো আদ্র, আম্মু কোথায়? মামুনি পাশের কেবিনে আছে, স্ট্রেট গেছে, অনেক জ্ঞান হারিয়েছে, কেঁদেছেও খুব। আপু আছে মামুনির কাছে। এবার আহিয়ান সহ দুই ভাই দরজা ঠেলে ঢুকলো কেবিনের ভেতরে। রোজও বাম দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে শান্ত হয়ে পড়ে আছে বেডের ওপর। মাথাটা মোটা ব্যান্ডেজ, সাদা ব্যান্ডেজ ভেদে লাল টকটকে তরলের ছাপ খানিকটা দৃশ্যমান। তাগড়া যুবকের শরীর হতে পর্যন্ত ভারী ব্যান্ডেজ। চোখ বুজে ভঙ্গিমা শক্ত করে মুখ ফিরিয়ে রেখেছে সেই বেপরোয়া ছন্নছাড়া ছেলে। তোফায়েল কবির নিঃশব্দে ছেলের পাশে বসলেন। খানিক চুপ থেকে আদস্বরে ডাকলেন, রোজো। বাপের মুখ থেকে আজ বহুদিন পর নিজের নামটা শুনল সে, তবে জবাব দিল না। নিজের শক্ত প্রতিমা ধরে রেখে মুখ ফিরিয়েই রইল। আবার বললেন তোফায়েল কবির, এখন কেমন লাগছে? ঠিক আছো? যন্ত্রণা হচ্ছে খুব? উত্তর নেই। ফোঁস করে শ্বাস ফেললেন। এবার বললেন তৌসিফ কবির, অ্যাক্সিডেন্ট করলে কি করে? বাইরে শফিক আছে, গিয়ে জিজ্ঞাসা করে নাও। শক্ত অবস্থান থেকে উত্তর মারপ্যাচ। শুভ্র, এগুলো কাছে। তবে আজও পা বাড়ানোর আগেই পকেট হতে বেজে উঠল মুঠোফোনটা। ফোনের শব্দ ডিরেক্ট মাথায় গিয়ে চিনচিন করে আঘাত হানল রোদ্রের। মুখ খিচে কিরমিরিয়ে মুখ ঘুরালো রোদ্র। আজও ফোন রিসিভ করেই দ্রুত বেরিয়েছে কেবিন হতে। সাফা ফোন করেছে। ওপাশ থেকে চঞ্চলা রমণীর সুশীলিত কণ্ঠ ভেসে আসলো, ভাইয়া কি হয়েছে ওখানে? সব ঠিক আছে তো? রোদ্র ভাইয়া ঠিক আছে? ঠিক আছে, চিন্তার কিছু নেই। খানিক প্যানিক করিস না, তেমন কিছু হয়নি রোদ্রের। তোমরা এখনো কি করছো ওখানে? বাড়ি আসবে না? মেঘ কোথায়? ভাইয়া মেঘার তো কিছু বলতে গিয়েও থামলো কিছু একটা বলতে গিয়ে থামলো, কথা ঘোরালো চট করে। মেঘা শুয়েছে একটু, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। বাড়িতে বাকিরা টেনশনে আছে। যাব একটু পর। রোদ্রকে মেবি ছাড়বে না আজ। আম্মুকে নিয়ে আমি বাসায় ফিরছি, তুই মেঘের কাছে থাকবি, একসাথে থাকবি দুটোই। আচ্ছা। ফোন কাটতে গেলে আবার বলল চটপটিয়ে, ভাইয়া শিশির ও কোথায়? ওকে কোথায় নামিয়েছো তুমি? ফোনে পাচ্ছি না ওকে। ঠিকঠাক পৌঁছে দিয়েছো তো? আজুর কপালে ভাঁজ ফেলল সহসা। মুহূর্তেই মুখশ্রীতে পরিবর্তন আসে আলাদা। মেয়েটাকে তো ও তখন ওভাবেই গাড়িতে ফেলে এসেছে। ফোন কানে গুঁজে কপালের পাশে তর্জনীটিকে মৃদু উচ্চারণ করলো, ও শিট। আর কিচ্ছু বলল না। মুখের ওপর ফোন কাটলো উত্তর না করে। দ্রুত পদে বাইরের দিকে হন্তদন্ত হয়ে ছুটল। হসপিটাল থেকে বেরিয়ে এগুলো নিজের গাড়ির দিকে। গাড়িতে কেউ নেই। যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে গেছে। মেয়েটার পানে ফিরে যাওয়া হয়নি দ্বিতীয়বার। তাকায়ও নেই এই অবধি। অস্থিরতায় ডোর লক করা পর্যন্ত হয়নি, এটা ঠিক ঠাউর করেছে সে। আজও গাড়ির ভেতরে দেখে এদিক ওদিক তাকালো। গাড়িতে নেই মেয়েটা। এতক্ষণে বসে থাকার কথাও নয়। আশেপাশে নেই সেই স্বল্প পরিচিত শ্যামলা মুখায়ব। গাড়ির দুটো ডোর সুন্দর মতো লক করা। আজও স্পষ্ট মনে আছে ডোর সে লক করেনি। মেয়েটা রেসপন্সিবলের মতো সুন্দর করে নেমে গেছে ডোর লক করে। এভাবে এখানে থেকে ছুটিয়ে নিয়ে আসলো আদ্র। পথিমধ্যে তপ্ত ঝাড়ি দিয়ে চুপ করিয়ে রেখেছিল। মেয়েটাকে গুটিয়ে গেছিল ভয়ে। আদ্রর মুখশ্রীটা মনে করার চেষ্টা করলো। অদ্ভুতভাবে মনে পড়লো না। অথচ রোজ ভুল করে হলেও এক পলকের জন্য সে মেয়েটাকে ভার্সিটির ক্লাসে দেখে সে অনেক সময় দীর্ঘ পলকে লক্ষ্য করা হয়েছে। মেয়েটাকে বড্ড ইরেসপন্সিবল হিসেবেই জানে সে। নতুবা কেউ রোজ রোজ ঝাড়ি খাওয়ার পর ও ক্লাসে লেট করে আসে নাকি? এখন আর মুখটা কিছুতেই মনে পড়ল না। শুধু চোখ সম্মুখে ভাসল মেয়েটার শ্যামলা চেহারার আধোই অস্পষ্ট ঘোলাটে অবয়ব।
নিমিষেই সেই অবয়ব বিলীন হতেও সময় লাগলো না। ফোন হাতে তুলে ফের সাফার নাম্বারে ডায়াল করলো সে। রিসিভ হতেই নিচ থেকে ভারী গলায় বলল, ওই মেয়েটার খোঁজ পেয়েছিস? বাড়িতে পৌঁছেছে? ফোন করেছিলাম একটু আগে, ফোন তো পাইনি। কেন, কি হয়েছে? তুমি ঠিকঠাক পৌঁছে দাওনি? জিজ্ঞাসা করেছো কেন? কোথায় নামিয়েছিলে ওকে? ওর নাম্বারটা আমায় টেক্সট কর ফার্স্ট। কিন্তু কেন? করতে বলছি কর, এক্ষুনি দে। একটুকুনি বলেই ফোন কাটলো। আশেপাশে নজর বুলিয়ে হাতের ফোনটা ঘোরাতে ঘোরাতে ফের ঢুকলো হসপিটালের ভেতরে। সিঁড়ি বেয়ে ওঠার সময় টুংটুং করে মেসেজ আসলো ফোনে। সাফা নাম্বার পাঠিয়েছে। উঠতে উঠতে দ্রুত সেই নাম্বারে কল করলো আদ্র। ফোন প্রথম দুবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে আসলো মৃদু চিকন মেয়েলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। বিপরীতে নিঃশব্দে উত্তর করে আদ্রের নীরব স্বর, সোজা সাপটা। কোথায় তুমি? শিশির মেয়েটা কপাল কুঁচকায়, ফোনের স্ক্রিনের দিকে তাকায়। একে আননোন নাম্বার, তার উপরে এমন ছেলের কণ্ঠস্বর। আবার হুট করে তুমি সম্বোধন, অপ্রত্যাশিত কণ্ঠ, প্রশ্ন। মেয়েটি নরম ভারী কণ্ঠে বলল, সরি, আপনি কে? আমি জিজ্ঞাসা করেছি কোথায় তুমি, আনসার মি। আজব, আপনাকে কেন বলবো? হাউ জিয়ার ইউ? এভাবে আচমকা রং নাম্বারে ফোন করে তোড়জোড় দেখাচ্ছেন কাকে? আজব বিরক্ত হয়, রেগে বলে, ইউ ডাম্প। ফোন রাখো বিয়াদব, বলেই ফোন কাটে। আজ রোজুকে ছাড়বে না হসপিটাল হতে। একেই রাত বেড়েছে অনেকটা। ইঞ্জেকশনের তোপে রোজু এখন ঘুমে কাত। রুবিনা কবির সজাগ হতেই ছেলেকে দেখে থেমেছেন একটু। তেমন কিছু হয়নি তার ছেলের। তার সবচেয়ে বড় কথা, তার ছেলে তাকে ফেলে রেখে কোথাও যায়নি এবারের মতো। একটু চোট পেয়েছে তাতে কি, তার ছেলে তো রয়ে গেছে তার নিকট। ছেলেকে একা দেখে হসপিটাল ছাড়বে না তিনি। কেউ একজন থাকতে হবে এখানে। কাল সকালে পুনরায় নর্মাল চেক আপ করে তবেই রোজুকে ছাড়া হবে। তিনি থাকবেন। আদ্র জোর করেও তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারল না। ঘুমিয়েছে রোজ। শাহিনা কবিরের কাছে ছোট্ট ঘুমন্ত রামিসাকে রেখে হসপিটালে এসেছিল সিরাত। বাচ্চার জন্য বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আহিয়ানের সাথে বেরিয়েছে অনেক আগে। তৌসিফ কবির, তোফায়েল কবির, শুভ্র আর আদ্র এরাও বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। হসপিটালে আপাতত একজন হলেই চলবে। তবে রুবিনা কবিরকে একা ছাড়বে না আদ্র। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এক রাতে আবার আসবে হসপিটালে। সেই মোতাবেক বাড়ি ফিরল সকলে। বাড়িতে প্রবেশে পরিবেশ ভ্যাপসা ঘুমট, নিস্তব্ধ পুরো বাড়ি। রাত পেরিয়েছে একটার দোরগোড়ায়। এতক্ষণে রোদ্রের চিন্তায় চিন্তায় অস্থির ছিলেন সকলে। সিরাত ফিরে এসে আশ্বস্ত করার পর শান্ত হলেন সকলে। সিরাত ফিরে এসে আশ্বস্ত। আজও নিজের ঘরে যাওয়ার আগে সাফা আর মেঘার দরজায় ধীরে নক করলো। এতক্ষণে ও দুটো ঘুমে কাদা হওয়ার কথা, তবে হিতে বিপরীত। দরজায় টোকা মারার সাথে সাথেই খুললো দরজাটা। দর ফুরিয়ে বেরোলো সাফা। হকচকিয়ে যায় আদ্র। ভ্রুগুটিয়ে কণ্ঠ খাতে নামিয়ে বলে, ঘুমোসনি এখনো? সাফা ঢোক গেলে ভয়ে ভয়ে বলে, মেঘার সাংঘাতিক জ্বর এসেছে ভাইয়া। আর শুনল না কিছু। সাফাকে টপকে দ্রুত কদমে ঘরে ঢুকলো সে। ডাকলো ভরকানো গলায়, মেঘ। বিছানার কম্বল মুড়ি দিয়ে একেবারে গুটিয়ে শুয়ে আছে মেয়েটা। হুঁশে আছে বলে মনে হয় না। এই ব্যবসা গরমের সাথে সাথে মেয়েটার জ্বরের তোপ পুরো ঘরকে উষ্ণ করে তুলেছে। সারা শিউরের কাছে বসে ভেজা পট্টি দিয়ে তাপমাত্রা ছেঁকার চেষ্টায় রত। আজও অপর পাশে বসে আলগোছে মেয়েটার কপালে হাত ছোঁয়ায়। জ্বরে পুড়ে যাচ্ছে গা। ভরকায় আদ্র, এতটা জ্বর আসলো কখন? টুকটুকি, আমায় বলিসনি তো আগে? তুমি তো হসপিটালে ছিলে, তাই বলিনি। বললে আবার কেমন করে টেনশন করতে। মিনমিনের স্বরে বিপরীতে ধমকায় আদ্র, তাই বলে বলবি না আমায়? গা জ্বরে পুড়ে যাচ্ছে, থার্মোমিটার কোথায়? মেপেছিস জ্বর? সাফা গাল ফুলিয়ে জবাব দেয়, সিরাতাফু হসপিটাল থেকে ফিরেই মেপেছে 102 ডিগ্রি তাপমাত্রা। মেডিসিন খাইয়ে রুমে গেছে আপু। জ্বর না কমলে আমরা কি করব? সেই তখন থেকে আমি আর সারা জলপট্টি দিয়ে যাচ্ছি। আম্মুও কতক্ষণ বসেছিল এখানে। ভেজা টাওয়াল দিয়ে শরীর মুছিয়ে দেওয়া হয়েছে, তবুও জ্বর কমছে না। আজও কথাগুলো শুনলো, ধীরে ডাকলো, মেঘ। মেঘ। এবার উত্তর আসে ক্ষীণ আওয়াজে, কি হয়েছে আমার মেঘপুরীর?
হঠাৎ এতটা জ্বর আসলো কী করে? মাথা যন্ত্রণা করছে? মেয়েটার তরফ থেকে উত্তর নেই আর, কাঁপছে ঠান্ডায়। আদ্র ফের তাপমাত্রা মাপল, তখনকার থেকে কমেছে 2 ডিগ্রি। ধীরে ধীরে কাঁপুনি কমছে, মিয়ে আসছে শরীর। আদ্রকে ফ্রেশ করে হসপিটালে ফিরতে হবে আবার। উঠে দাঁড়িয়ে সাফার মুখোমুখি হয়ে বলল, রোজের অ্যাক্সিডেন্টের পর মেঘা কোথায় ছিল? ছাদে। তুই? রুমে। ওর সাথে থাকতে বলেছিলাম তোকে। আমি কি করব? ও বলল একা থাকতে চায়, আমি যেন ডিস্টার্ব না করি। আদ্র তাকিয়ে থেকে বুক চিরে শ্বাস ফেলল, নরম কণ্ঠে বলল, এখন ওর কাছে থাক, জ্বর কমেছে ধীরে ধীরে। আবার যদি বাড়ে তাহলে আপুকে খবর দিবি। একা একা মাতব্বরি করবি না। আমায় আবার হসপিটালে ফিরতে হবে। 2টো বাজতে চললো, আমি আসি। সাফা ঘাড় কাত করে বেরিয়ে যায় আদ্র। এক রাত্রি হলো নব্য সকলের সূচনা। কবির ম্যানশনে জনসংখ্যা বেড়েছে আত্মীয় স্বজন মিলে। কাল যে রেহানা শিকদার এসেছেন, পরিস্থিতির বেগতিক বুঝে তিনিও ফিরেননি আর। রোজকে দেখলেই সেই তোড়জোড়ের মধ্যে। রোজও তাদের লক্ষ্য করেছে কিনা তা বেপাত্তা। এর মধ্যেই সেই ছেলের চলে যাওয়া। অ্যাক্সিডেন্ট ঘটা বাড়ির সবার ওপরে এত ধাক্কা, কান্নাকাটি, সকলের দিনটা গত হয়েছে। আজ সকালটা ভিন্ন, রোজকার মতো ঘটছে না কোনো কিছুই। রোজকে নিয়ে ফেরার কথা 11টা হতে হতে। শাহিনা কবির ভীষণ ব্যস্ত সময় পার করছেন কিচেনে। এত মানুষের রান্না, সকাল থেকে ব্রেকফাস্ট তৈরি, সার্ভ করা, সব দেখতে গেলে একা হাতেই করতে হচ্ছে রুবিনা কবিরের অনুপস্থিতিতে। মেহেরকে কোনো কিছুতে এ অবধি হাত লাগাতে দিচ্ছে না তিনি। আন্তারা বেগম আর রেহানা কবির শেষে টুকটাক হাত লাগাতে গেলেন। ঘড়ির কাঁটা 10:30টার কোঠায়। কাল সারা রাত ঘুম হয়নি রীতিমতো। জ্বরের ঘোরে বেহুশ অবস্থা ছিল মেঘার। রাত্রি যাপন করেছে অবচেতন থেকে, শান্তি মেলেনি। শেষ রাতের দিকে শরীরের উত্তাপ কমে এসেছে, তবেই না একটু স্বস্তি পেয়েছে সাফা আর সারা। নতুবা সেই শেষ রাত অবধি মেঘা শিওরে জেগেছিল ও দুটো। ঘুম হয়নি সারা রাত। রাতের ঘুমটুকু পুষিয়ে নিচ্ছে বেলাচুরে। মেঘা উঠে পড়েছে সেই কবে। শরীর মাথা এখনো ভার, চোখ জ্বলছে, চোখ দুটো ফুলে গেছে এক রাতের জ্বরে। ঘুম ভাঙলে ঘর ছাড়েনি মেঘা। সেই থেকে ফ্রেশ হয়ে এক মনে এক ধ্যানে ভঙ্গুর হয়ে ঝিমিয়ে বসেছিল বারান্দায়। রোদের ঝলকানিতে গা ছিমছিম করছে। একেই শরীরের উষ্ণ, তার উপর বেলা গরমের রোদের তীব্র তাপে বারান্দার টেকা গেল না আর। ঘরে এসে আয়নায় নিজেকে দেখলো একবার। কি অবস্থা ওর! চোখের মুখের হাল নাজেহাল। শুধু কি জ্বরের দরুন? জ্বর তো এসেছে অতিরিক্ত বাড়াবাড়ি করার জন্য। নিজের ওপর চরম বিব্রত হলো মেঘা। নিজেকে আলাদা করে বিষণ্ণ সময় দিতে গিয়ে অবাধ্য চোখ দুটো অশ্রু ঝরিয়েছে অনেক। কেন তার দিশা খুঁজে পায় না জেদি কমল হৃদয়। রক্ত ঝরেছে একজনের শরীর হতে, তাকে না দেখেই অশ্রু ঝরাচ্ছে অন্যজনের আঁখি হতে। এই অশ্রু ঝরনের মাসুল কি সেজন দিল, নাকি জানলো? সে কবু জানতেও পারবে না তার চলে যাওয়ার বিরহে দুটো নয়ন কতটা বিষাদে অশ্রু বিসর্জন দিয়েছে। সে নয়ন ঝোড়ার মালকিন কবু প্রকাশ তো করবেই না। কেন করবে? সে নয়নঝোড়া তো শুধু ঘৃণা প্রকাশিত হয় উক্তজনের জন্য। ঘৃণার বিপরীতে আকস্মিক দুর্বলতা প্রকাশ করা যে বেমানান। মেঘা ফুসল নিজের এমন বেগতিক অবস্থা দেখে। শক্ত হাতে ডলল চোখ মুখ। কি অদ্ভুত অবাধ্য হচ্ছে আজকাল ও। আগে তো এমন ছিল না। ওই লোকটার ওপর ঘৃণা জমতে জমতে ঘৃণার পাহাড় তৈরি হয়েছে হৃৎকঠোরে। সেই কঠোরতা কেন যেন কোন কোণে লুকিয়ে আছে দুর্বলতা। মেঘা হুদিশ করবে তার, ঠেলবে সেই দুর্বলতা। সারা সাফা এখনও ঘুমে তলিয়ে। মেঘা ওদের এক পলক দেখে ঘর ছাড়ল, ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামলো নিচে। ঝাঁঝালো গন্ধ আসছে কিচেন হতে। ড্রয়িং রুম ফাঁকা, এ সময় কেউ নেই। মেঘা ধীরে কিচেনের দিকে এগোলো, ডাকলো মৃদুস্বরে, মনি, কিছু খেতে দেবে?
খিদে পেয়েছে ভীষণ। শাহিনা কবির থক করে তাকান। মেঘা, উঠেছিস মা? জ্বর কমেছে তোর? দেখি দেখি। গায়ে হাত ছোঁয়ালো গায়ে হাত ছোঁয়ালেন তড়িৎ গতিতে। জ্বর নেই। কাল রাতে কি অবস্থা হয়েছিল তোর? আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাক বাবা, সেরেছে অসুখ। আচমকা অমন গা ভরা জ্বর আসলো কি করে? কি খাবি এখন বল? খিদে পেয়েছে খুব? তুই গিয়ে বস, আমি নিয়ে আসছি খাবার। মেঘা কথা বাড়ালো না, বসলো চেয়ার টেনে। শুভ্র সেই সকালে উঠেই বেরিয়ে গেছে হসপিটালে। মেহের নিচে নামলো ছটফট করে। হাতে ফোন। শুভ্র ফোন করেছিল, এসে পড়েছে ওরা। মেহের উদ্বিগ্ন হয়ে নেমেই তরতর করে স্বরে বলল, গলা খানিক উঁচু করে, মা, রোজু ভাইকে নিয়ে এসে গেছে সবাই। কোথায় তুমি? শাহিনা কবির মেঘার খাবার নিয়ে সাথে সাথে বেরোলেন। ততক্ষণে সদর মারিয়ে ভেতরে ঢুকে পড়েছে কাঙ্ক্ষিত সকলে। শুভ্র, আজও, রবিনা কবির আর তার সাথে তারা ছন্ন ছাড়া ছেলে রৌদ্র। মেঘা ছলকে ওঠে, পায়ের গতি কম্পিত হয় একবিংশীর বক্ষস্থল। ঝট করে সদরের দিকে তাকায় ও। চারজনের মধ্যে থেকে ক্ষুধার্ত নয়নজোড়া ঠিক খুঁজে নেয় নিষিদ্ধ সেই কাঙ্ক্ষিত জনকে। স্বভাবসুলভ মুখভঙ্গিমা শক্ত করে দাম্ভিক পায়ে ভেতরে ঢুকলো রৌদ্র। মাথায় সেই কালচের ন্যায় মোটা ব্যান্ডেজ, হাতেও তাই। শাহিনা কবির মেঘার সম্মুখে ব্রেকফাস্ট রেখে এগিয়ে গেলেন ওদিকে। মেঘা সেই লোকটার পানে তাকিয়ে মূর্তির ন্যায় শব্দহীন উঠে দাঁড়ালো। রুবিনা কবির তড়িঘড়ি করে সোফা থেকে কুশন সরিয়ে ছেলের বসার জায়গা করলেন। রৌদ্র, বস এখানে। রৌদ্র নিরেট কণ্ঠ, রুমে যাব। মাথা তুলল না সে, চাইল না কোনো দিকে। দম্ভ ভরে পা চালিয়ে সেভাবেই সিঁড়ি দিকে উঠল। থামালো না কেউ ওকে। সিঁড়ির শেষ প্রান্তে উঠতে গিয়ে রৌদ্রের পথের সামনে বাধা হয়ে কোথা থেকে ছুটে আসে একটা ছোট্ট পিচ্চি ছানা। মুখ বিকৃত করে সহসা থমকায় রৌদ্র। বাচ্চাটা ছোট ছোট থপথপে পায়ে ছুটে এসে রৌদ্রের সামনে থেমে গেল ওকে দেখেই। পেছন পেছনে ছুটে আসে আরেক রমণী। সাবধানী হয়ে বাচ্চাকে থামাতে চায়। রৌদ্র চকিত তাকায় সেই রমণীর পানে। অমনি থপ করে মস্তিষ্কের আগুন জ্বলে ওঠে, জেগে ওঠে পুরনো ক্ষুব্ধতা। চক্ষুদয় রক্তিম হয় তক্ষুনি। খেপে ওঠে টাটানো শিরা উপশিরা। চোখ রাঙিয়ে বিভৎস করে সে দন্ত পিষে হুঙ্কার ছেড়ে গগন কাঁপিয়ে, ইউ রাস্কেল! তোর সাহস কী করে হলো আমার বাড়িতে পা রাখার? চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।